আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগে শেষ পর্যন্ত লিভারপুল রিয়াল মাদ্রিদকে হারাতে পারলো। ম্যাক অ্যালিস্টারের ম্যান অফ দ্য ম্যাচ আমরা পারফরমেন্স দেখলাম। একই সাথে গ্যাকপোর গোলে ২-০ ব্যবধানে একটা ক্লিয়ার কাট উইন। যদিও ম্যাচের গতিপথটা ভিন্ন দিকে যেতে পারত যদি কিলিয়ান এমবাপ্পের রাইট মোমেন্টে সে পেনাল্টিটা কাজে লাগাতে পারতেন, তবে ওভারঅল খেলা যারা দেখেছেন তারা নিশ্চয়ই কানেক্ট করতে পারবেন যে লিভারপুল বেটার একটা টিম ছিল অন্তত এ ম্যাচে, এবং রিয়াল মাদ্রিদের ইনজুরি সংক্রান্ত ইস্যুটা এ ম্যাচে আসলে একটা বড় রকমের বাধা আগে থেকেই ছিল, ম্যাচের মধ্যে প্রতীয়মান হয়েছে। কালো আঞ্চলিক কিছুটা হলেও কিন্তু সারপ্রাইজিং এলিমেন্ট রেখেছিলেন, যেমন ফেদে ভালভার্দে আগের ম্যাচের মতো এই ম্যাচও রাইট ব্যাক পজিশন থেকে স্টার্ট করবেন, এটা অনেকটাই অনুমিত ছিল। তবে একই সঙ্গে একই একাদশে আর্দা গুলারের সঙ্গে ব্রাহিম ডিয়াসকে হয়তোবা অনেকে আশা করেননি, হয়তোবা সেখানে এক্সট্রা একজন মিডফিল্ডার অনেকেই কথাবার্তা বলছিলেন। তবে দিন শেষে এই স্টার্টিং লাইনআপটা ফার্স্ট হাফ পর্যন্ত রিয়াল মাদ্রিদের বড় রকমের সমস্যার কারণ কিন্তু আসলে হয়নি। হ্যাঁ, শুরুর দিকে থিবো কোর্তুয়াকে সেভ করতে হয়েছে, তবে লিভারপুলের ফার্স্ট হাফের খেলাটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে এই জিনিসটাই হয়তোবা রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে চায়। হ্যাঁ, রিয়ালের জন্য একেবারে মাস্ট উইন একটা সিচুয়েশন, তবে যেভাবে তারা লিভারপুলের চাপটা সামলেছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে একটা কাউন্টার অ্যাটাক থেকে কিলিয়ান এমবাপ্পের পেসটা কাজে লাগিয়ে এখানে রিয়াল মাদ্রিদের আসলেই ম্যাচটা নিজেদের পক্ষে আনা সম্ভব। তবে আর্নে স্লটের এই দলটা আসলেই ট্যাকটিক্যালি এবং মাঠে স্ট্রাকচারালি এমন একটা জায়গায় থাকে যে মাঠে বিশেষ করে মিডফিল্ডে কন্ট্রোল নেওয়ার একটা ব্যাপার থাকে, যেটা তারা সেকেন্ড হাফে দুর্দান্তভাবে করতে পেরেছে, এবং এখানে ম্যাক অ্যালিস্টার আলাদা রকমের একটা কিন্তু বিগ শাউট আউট পাবেন, কারণ তার এই ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্সে গোলটার পাশাপাশি আরও অনেক কিছু ছিল। যে জায়গা থেকে গোল করেছেন, যেভাবে ব্র্যাডলির সঙ্গে অনেকটা 1-1 খেলেছেন, এবং স্পেসিফিক্যালি বলতে গেলে ম্যাক অ্যালিস্টারের ফিনিশিংটা অনেকটাই বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে এমন একটা জায়গা থেকে একটা ফিনিশ করেছিলেন, কাছাকাছি রকমের আমার কাছে মনে হয়েছে। রাইট মোমেন্টে রাইট একটা কিন্তু এইজ এ দলটাকে এনে দিয়েছেন, এবং লিভারপুল সেখান থেকে খুব একটা বেশি কিন্তু পিছু হটেনি, যদিও মাঝখানে এমবাপ্পের সে মেডালটি মিসের ব্যাপারটা ছিল। ম্যাক অ্যালিস্টার সম্পর্কে আরও একটা কথা বলতে হবে, ফাইনাল থার্ডে 8টা ডেলিভারি করেছেন, 2টো কি পাস দিয়েছেন, অর্থাৎ সেই গোলটা বাদ দিলেও মিডফিল্ডে একেবারে মাস্টার ক্লাস একটা পারফরমেন্স, এবং এই পারফরমেন্সের মাধ্যমে আরও একবার ম্যাক অ্যালিস্টার একেবারে বিগার স্টেজে বিগেস্ট টিমের বিপক্ষে পারফর্ম করে প্রমাণ করে দিলেন যে নানা সময় নানা রকমের কথাবার্তা গুঞ্জন হয়, তবে ক্লাস একটা স্ট্যাটাস এই মিডফিল্ডারের কিন্তু আছে। এরপর কিলিয়ান এমবাপ্পে প্রসঙ্গে চলে আসছি। এই মুহূর্তে ছবিটা যেখানে দেখতে পাচ্ছেন রীতিমতো উপর হয়ে আছেন, পারফরমেন্সটাও কিন্তু একেবারে এরকম উল্টে পড়া বা ভেঙে পড়া টাইপেরই ছিল। এই ম্যাচে যদি কিলিয়ান এমবাপ্পে গোলটা করতেও পারতেন, তারপরেও কিন্তু আমি এই কথাটা বলতাম যে এমবাপ্পের পারফরমেন্সটা কোনো জায়গা থেকে আসলে টপ নচ ছিল না। এখানে ভিনিসিয়াস জুনিয়র যেহেতু নেই, লেফট উইংয়ে যথেষ্ট পরিমাণ স্পেস পাবেন, এবং অনেক ক্ষেত্রে এমন সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে কিলিয়ান এমবাপ্পে আসলে প্রতিপক্ষ রাইট ব্যাককে, প্রতিপক্ষ ডিফেন্ডারকে 1 ভার্সেস 1 সিচুয়েশনে পেয়েছেন। তবে যেভাবে তাকে আসলে ট্যাকেল করে শুরুর দিকে ব্র্যাডলি এবং পরবর্তী সময়ে লিভারপুলের ওভারঅল ডিফেন্সটা এক কথায় আটকে ফেলেছে, এমন সিচুয়েশনে কিন্তু ভিনি জুনিয়রকে অনেকবার ভালো ভালো পারফরমেন্স দিতে দেখি। এমবাপ্পের জন্য সবচেয়ে বড় রকমের পরীক্ষার জায়গা কিন্তু রিয়ালে এটাই। প্যারিস সেন্ট জার্মেইতে সকল কিছু তার মতো করে চলেছে, একেবারে নিজের পছন্দের একটা সিস্টেম পেয়েছেন। রিয়ালে এসে সেখানে মানানসই একটা সিস্টেম না পেয়ে বড় রকমের কিন্তু একটা হাঁসফাঁস করছিলেন। এমন ম্যাচে এমবাপ্পে যদি নিজের দুর্দান্ত পারফরমেন্সটার মাধ্যমে একটা ম্যাচ সেরা পারফরমেন্স বের করে আনতে পারতেন, তাহলে হয়তোবা বলা যেত যে এমবাপ্পে ইন্ডিভিজুয়ালি আসলে বাকিদের চেয়ে অন্য একটা লেভেলে আছেন। এই জিনিসটা এই মুহূর্তে একেবারে বলা যাচ্ছে না। রবার্টসনের অ্যাসিস্ট থেকে গোল করেছেন কোডি গ্যাকপো, যিনি কিনা গুরুত্বপূর্ণ মোমেন্টে গোল করছেন, ওই অভ্যাসটা ধরে রেখেছেন, এবং লিভারপুলের জন্য ম্যাচটা ওই মোমেন্টে সেট হয়ে গিয়েছে। যদিও এর আগে মোহাম্মদ সালাহ একটা পেনাল্টি মিস করেছেন, জোরে মারার চেষ্টা করেছেন। সালাহর পারফরমেন্সটা কিছু কিছু জায়গা থেকে ইমপ্রেসিভ ছিল, তবে আরও একবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে মোহাম্মদ সালাহকে কিন্তু কিছু কিছু জায়গা থেকে যথেষ্ট নার্ভাসও অনেকের মনে হয়েছে। তবে ওভারঅল সেটা লিভারপুলের খেলায় যে খুব একটা বেশি ইম্প্যাক্ট রাখেনি। এটার নেপথ্যে ম্যাক অ্যালিস্টার, গ্রাভেনবার্চ এবং আপফ্রন্ট কার্টিস জোন্স অর্থাৎ মিডফিল্ডারদের পারফরমেন্সটা আমার কাছে আলাদা করে চোখে পড়েছে। এর পাশাপাশি দুই ফুলব্যাক বড় বড় মতো লিভারপুলের সিস্টেমে যারা খুবই গুরুত্বপূর্ণ, সে ব্র্যাডলি এবং রবার্টসন কিন্তু অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ এখানে রাইট ব্যাক লেফট ব্যাক একেবারে ক্লাসিক্যাল লিভারপুলের স্টাইলেই ম্যাচে কন্ট্রিবিউট করেছেন। আপনার দলের ফুলব্যাকরা যখন ফাইনাল থার্ডে এত বেশি করে কন্ট্রিবিউট করেন, তখন আপনার জন্য বা ফাইনাল থার্ডের প্লেয়ারদের জন্য ব্যাপারটা অনেকটুকু সহজ হয়ে যায়। এই মুহূর্তে আসলে লিভারপুলের সেই টাইপের অ্যাবিলিটি আছে। গোলকিপার ক্যালেহেরের কথা ভুলে গেলে চলবে না। দুর্দান্ত একটা পেনাল্টি সেভ করার পাশাপাশি বেশ কয়েকটা সেভও কিন্তু তাকেও করতে হয়েছে। একেবারে টিম পারফরমেন্সের ওই যে বললাম ক্লাসিক্যাল একটা এক্সাম্পলে লিভারপুল এখান থেকে সেট করেছে, এবং এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে থাকা এই দলটার জন্য বড় রকমের কিছু
অপেক্ষা করছে সামনে হয়তোবা, এবং সেটার কিছুটা হলো গ্লিমস আমরা হয়তোবা এই ম্যাচে দেখলাম। রিয়াল মাদ্রিদের জন্য পরবর্তী ম্যাচগুলো আরো অনেক বেশি করে মাস্ট উইন সিচুয়েশনের মতো হয়ে গেল। এখানেই তবে চ্যাম্পিয়ন্স লিগের সকল ইকুয়েশন শেষ হয়ে যাচ্ছে না। তবে সাম্প্রতিক সময়ে কার্লো আনচেলত্তি তার কোচিং ক্যারিয়ারে যে চাপটা অনুভব করছেন সেটা কিন্তু আরো বাড়লো। সামনে রিয়াল মাদ্রিদকে খুবই বড় রকমের স্টেটমেন্ট একের পর এক মেক করতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের পার্টিকুলার এই ম্যাচটা নিয়ে আপনার কেমন লাগলো সেই জিনিসটা অবশ্যই ব্যাখ্যা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।